হায় আল্লাহ, খালেদ কাকু, আমি যদি শেখ হাসিনার সাক্ষাৎকারটি নিতে পারতাম, এত মজা করে সাক্ষাৎকার নিতাম, হাসিনাকে এই দেশের রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক করে তুলতাম। খালেদ মহিউদ্দিনকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে, তার মধ্যে সবচাইতে আমার মজা লেগেছে ফাতেহা আয়াত। আপনারা নিশ্চয়ই ছিলেন আমেরিকান প্রবাসী, বিস্ময় বালিকা হিসেবে খ্যাত ফাতেহা আয়াত। তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেখানে বলেছেন, হায় আল্লাহ, খালেদ কাকু, যদি আমি যদি সরি, সে আঙ্কেল বলছে, তাকে বলা হয়েছে আপনি আসলে শেখ হাসিনার সাক্ষাৎকার কেন নিতে চান? তাকে কি রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, নাকি তার গুম খুনের পক্ষে সাফাই গেয়ে তাকে বাংলাদেশে আবারও মোটামুটিভাবে উপস্থাপন করার সূচনা করতে চান? যেভাবে আজিজকে আপনার অনুষ্ঠানে এনে সাক্ষাৎকার নিয়ে জেনারেল আজিজকে এনে তাকে ধুয়ে মুছে ছাফ করে দিয়েছেন কিছুদিনের জন্য, আবার যেভাবে খলিফা হারুন না, ডিবি হারুনকে এখানে এনে তার অপরাধগুলো ধুয়ে মুছে সাফ করে দেবার চেষ্টা করা হয়েছে, ঠিক এভাবেই হয়তো চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, আমরা খালেদ মহিউদ্দিনকে নিয়ে কে কি বলেছে তার মধ্যে এক্সক্লুসিভ হলো এই ফাতেহা আয়াতের কথাটি। তার সাথে খালেদের বাসনা কি, খালেদ আসলে কেন হীনমন্যতায় ভোগে, সে কথাবার্তা এত উগ্র কেন, এর মধ্যে খালেদ মহিউদ্দিন কেন সাক্ষাৎকার নিতে চায় এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য 8টি বিষয় উল্লেখ করেছেন। 8টি বিষয় আমরা ছোট ছোট করে একদম তার লেখা থেকে, এটা তিনি ভিডিও বানাননি, এটা তিনি লিখেছেন, আর লিখতে সময় লাগে, এটা আপনারা বুঝেন। 8টি বিষয় তিনি বলেছেন। নিরপেক্ষ ব্র্যান্ডিং করা, খালেদ যে নিরপেক্ষ না, বিপ্লব বা ছাত্র জনতা বিরোধী, সেই জিনিস ইমেজটা কাটানোর জন্য খালেদ নিজেকে নিরপেক্ষ ব্র্যান্ডিং করার জন্য এটা করছে, যে দেখো আমি বিরোধীদের জন্য আছি। তারপরে প্রথম টেকার, নিজেকে প্রথম সাক্ষাৎকার হিসেবে টেকার নেওয়া। হাসিনা একটা কারেন্ট নিউজ এখন, 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, খালেদ মহিউদ্দিনের নিজের রাজনীতিকে প্রোফাইলেট করবেন লুকানোর জন্য। সে কিন্তু জাসদ করতো, তার মেজাজ মর্জি দেখবেন আপনার এই হাসানুল হক ইঁদুর মতো। বুদ্ধি ও বিতর্ক এবং মিডিয়া ফিনিশ এবং র্যাঙ্কিংয়ে থাকা, তত্ত্বাবধায়ক এবং লাফালাফি, তার গ্রহণযোগ্যতাটা ধরে রাখা। খালেদ একটা হীনমন্যতায় ভোগে কি জানেন? সে ধরেন ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন একটু মারাত্মক কাজ করছে মেজর ডালিমের সাক্ষাৎকার নিয়ে। খুব সারা ওয়ার্ল্ডে কিন্তু সে একটা রেকর্ড হয়ে গিয়েছে। এরকম একটা কাজ খালেদ মহিউদ্দিন তার 50 বছরের জীবনে করতে পারে নাই। এটা তার একটা হীনমন্যতা। এরপরে আপনি দেখবেন সাংবাদিক, ওই যে সাংবাদিক না, মানে সাবেক ছাত্র ইউনিয়নের কর্মী জিল্লুর রহমান, চ্যানেল আইয়ের, সে শেখ মুজিবের মানে অর্থাৎ 75-এর বিপ্লবের নায়ক মঈন আহমেদ বা মঈন চৌধুরীর একটি সাক্ষাৎকার নিয়েছেন কয়েক পর্বে। এটা একটা এক্সক্লুসিভ বাংলাদেশের জন্য। সে বায়াসড হোক, উল্টাপাল্টা প্রশ্ন করুক, একটি দলের পক্ষ থেকে করুক, সে কিন্তু এই সাক্ষাৎকারটা নিয়ে 100 বছরের জন্য প্রাসঙ্গিক হয়ে গিয়েছে। একজন শেখ মুজিবের স্বৈরশাসকের বিরুদ্ধে অন্যতম প্রধান বিপ্লবকারীর সাক্ষাৎকার নেয়া, সারা জীবন তথ্য উপাত্তের জন্য তার ভিডিওগুলো মানুষ দেখবে। বই মানুষ পড়তে কষ্ট হয়, একসময় মানুষ বই ওইভাবে পড়তে চাইবে না, কিন্তু ভিডিওগুলো দেখবে। ভিডিওতে কি সুবিধা? ফেসিয়াল এক্সপ্রেশন দেখা যায়, সত্য বলছে নাকি মিথ্যা বলছে এসব দেখা যায়। তো ইলিয়াস হোসেন যে বড় একটা কাজ করেছেন, এরকম কাজ খালেদ মহিউদ্দিন করতে পারেনি, আর পারবেও না। ঠিক একইভাবে জিল্লুর রহমানও একটা বড় কাজ করছে। সে যদিও বিপ্লবের পক্ষে টাউট, সেও একটা টাউট, কিন্তু সেও একটা বড় কাজ করছে। তারপর সাইফুর সাগররা যেসব কাজ করছে, সারা 17-18 বছর যাবৎ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষের 1 নাম্বার প্ল্যাটফর্ম হয়ে উঠছিল এই সাইফুর সাগরের ফেস দ্য পিপল। যার কেউ নেই তার সাইফুর সাগর, তার পিছনে সাইফুর সাগর। তো যাই হোক, এইরকম কাজ খালেদ মহিউদ্দিন করতে পারে নাই। সে উল্টা সবসময় হাসিনার পক্ষে বয়ান তৈরি করেছে। আপনি দেখেন ওই যে এসপি আলেফ, সে যে একটা রোজাদার নারীকে ধর্ষণ করছে, এটা নিয়ে কি খালেদ মহিউদ্দিন কখনো একটা টকশো করেছে? করে নাই। কিন্তু যখন এসপি আলেপ এই রোজাদার নারীকে ধর্ষণ করে, তখন খালেদ মহিউদ্দিন ব্যস্ত কি নিয়ে? ওই যে টিপ পরা এক নারীকে দেখে এক পুলিশ সদস্য তেড়াভাবে তাকাইছে, মানে অ্যাঙ্গেলে তাকাইছে, তাকাইছে। এই কারণে সে ওই পুলিশের চাকরি খাওয়ার জন্য টকশো করছে খালেদ মহিউদ্দিন।
বুঝতে পারছেন? অথচ একটা নারীকে ধর্ষণ করে ফেলেছে, ও হিন্দু, এই কারণে তার অধিকার নিয়ে কথা বলছে। আর একটা রোজাদার নারীকে ধর্ষণ করছে পুলিশ তার অফিসে রেখে, এটা নিয়ে খালেদ টকশো করে নাই। যাই হোক, পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনি যে 8টি বিষয় বলেছেন, খালেদ মহিউদ্দিন কেন তার সাক্ষাৎকার নিতে চায়। এক নম্বর হলো আমি নিরপেক্ষ, ব্র্যান্ডিং জন্য। সে জানে যে হাসিনার পতনের পর সাংবাদিক সমাজে বড় অংশকে মানুষ এখন আর বিশ্বাস করে না। এই কারণে সে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে বুঝাতে চায় সে সবার জন্য। 2 নম্বর, সিরিয়াল আছে এখানে। 2 নম্বর হলো আপনার হাসিনাকে সে প্রথম মঞ্চে তুলছে, এটা সারা দুনিয়া প্রথম খালেদের কথা বলবে, এই জন্য খালেদের কথা সবসময় সামনে আসবে। 3 নম্বর, হাসিনা এখনও নিউজ মার্কেটে মূল্যবান কারেন্সি প্রোডাক্ট, হাসিনাকে নিউজে আনলে এখনও চলে, এটা প্রমাণ করার জন্য, হাসিনাকে প্রাসঙ্গিক করার জন্য, হাসিনাকে আবার রাজনীতি আনার পথটি তৈরি করার জন্য, রাজনৈতিক সেন্সিং বা তথ্য সংগ্রহ। এবং সে এইভাবে এই ঘোষণা দিয়ে সে এক ধরনের লিগালাস পাঠাচ্ছে, আমি কথা বলতে প্রস্তুত যদি তোমরা আমাকে বেছে নাও। হাসিনার শিবিরের সাথে যোগাযোগ রক্ষার সেফ চ্যানেল খুলেছে। হ্যাঁ, সে একটা চ্যানেল অলরেডি খুলে ফেলেছে, বহু টাকা নিয়েছে, দেশে এসেই সে সালমানের রহমানের সাথে দেখা করে ফেলেছে। বুদ্ধিবৃত্তিক চাল, পাবলিক স্পেয়ারে বিতর্ক টানায় এবং তাকে আলোচনার বিষয় বানানো। খালেদ মহিউদ্দিন সবসময় আলোচনায় থাকতে চায়। সারা জীবন সে যে সাংবাদিকতা করেছে তার গুরুত্বপূর্ণ অবদান কি? কিচ্ছু নাই, শুধু টকশোতে বসে ঝগড়াঝাটি, ফ্যাক্কর ফক্কর। কোনো জীবনে স্বাধীনতার সময়ে কত মুক্তিযুদ্ধের সময় কত মানুষ মারা গেছে, এই বিতর্কের একজন লোক সমাধান করতে পারে নাই। তাহলে খালেদ মহিউদ্দিনকে আপনি কিসের সাংবাদিক বলবেন? আসলে কি 30 লাখ মারা গেছে? এটা তো সম্পূর্ণ ভুয়া। যদি 267 দিন তো যুদ্ধ হয়েছে, 267 দিন অর্থাৎ 9 মাস বলে তারা, 16 ডিসেম্বর থেকে 26 মাস থেকে 16 ডিসেম্বর, এই 267 দিন। এখানে আপনি যদি ভাগ দেন দেখবেন ডেইলি 11,287 জন মানুষ মারা গেছে। এটা কি সম্ভব? ডেইলি এই বাংলাদেশে ডেইলি এভারেজে 11,200, এটা আমি বিশ্বাস করি না। এটা তথ্য প্রমাণ দিতে পারবে খালেদ মহিউদ্দিন? এই জিনিসটি যদি পরিষ্কার, অথচ আমরা এসকু বেকুব সেকুব সাংবাদিক থাকতেও আমরা বাচ্চাদেরকে শিখাতে হচ্ছে যে এখনো 30 লাখ মানুষ মারা গেছে। ভুয়া একটি তথ্য আমাদের উপরে জাতীয়ভাবে চাপিয়ে দিছে এরাই। 5 নম্বর গেল। 6 নম্বর, মিডিয়ার কৌশল। সে জানে সাক্ষাৎকার হবে না, কিন্তু এই কথাটি বলে সে আলোচনায় চলে আসলো, খালেদ মহিউদ্দিন সাক্ষাৎকার নিতে চেয়েছে। 7 নম্বর, ব্যক্তিগত স্বীকৃতি। সে আসলে এই যে যদি আপনি বড় কোনো কাজের কথা খেয়াল করেন, মেজর ডালিম, বজলুল হুদা, তারপরে আপনার এই জিল্লুর রহমানের, এদের কাছে নিজেকে বনসাই মনে হয়। তার চেহারা সুন্দর। আবেদ খান একটা আছে না সাংবাদিক, কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সাংবাদিক সম্পাদক, আবেদ খানেরও চেহারা সুন্দর, জীবনে কিছু করতে পারে নাই। কালের কণ্ঠে নামে সে একটা কলাম লিখত, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে ভারতের। বাংলাদেশের সব বড় বড় পত্রিকা দেখবেন ওই নামে, যুগান্তর নামে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে, যুগান্তর পত্রিকা। প্রথম আলো নামে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে, কালের কণ্ঠ নামে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে। হ্যাঁ, এই যুগান্তর নামে 1937 সালে একটা পত্রিকা বের করছে, সিকান্দার আবু জাফর সম্পাদক ছিল, কবি সিকান্দার আবু জাফর। তো সেইটা বিলুপ্ত হয়েছে, সেই ঐতিহ্যটাকে ধরে রেখে গোলাম সারোয়ার আবারও সেই নামটা ফিরিয়ে এনেছেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের প্রত্যেকটা নামজাদা পত্রিকার নাম কেন ভারতের কোনো উপন্যাসের নামে হয়? এটা রহস্য কি? এটা রহস্য হলো এই নামগুলো ঠিক করে দেয় ভারতের গোয়েন্দা সংস্থা, ঠিক করে দেয়। এই পত্রিকাগুলো তাদের প্রজেক্ট। বাংলাদেশে একজন বড় শিল্পপতি, স্বনামধন্য না, খুব বড় শিল্পপতির সাথে আমার কথা হয়েছে। সেই শিল্পপতিকেও ভারত একটি পত্রিকা চাপিয়ে দিতে চেয়েছিল, তিনি নেন নাই। পত্রিকার নামও তারা প্রস্তাব করে দিয়েছে ঠিক একই স্টাইলে। যাই হোক, তাদের এখন একটি চ্যানেল আছে, জোর করে কিনেছে তারা। এরপর খালেদ ব্যক্তিগত স্বীকৃতির জন্য, এই কারণে এই যে ইলিয়াস হোসেনের সাথে তাকে বনসাই মনে হয়, এত বড় সাক্ষাৎকার নিচে, বিশ্ব রেকর্ড পর্যায়ে করেছে। তারপরে জিল্লুর রহমানের কাছে সাইফুর সাগরদের মতো সে কাজ করতে পারে নাই। খালেদ মহিউদ্দিনের যত হেংটি ফেংটি দেখাও, একজন সাইফুর সাগর, একজন ইলিয়াস, একজন কনক সারোয়ার, একজন পিনাকির কাছে সে ভাট্টা, কিচ্ছু না, বনসাই।
এটা সে যতদিন ওই ভোগস ভাগাস সিল্লাসি তার মেজাজ দেখাবে ততদিনই একটু মানুষ আলোচনায় আনবে। এরপরে আপনার গোলাম মাওলা রনির সাথে তার যেটা ঘটছে এটা সাংবাদিকতার জীবনে কলঙ্কজনক। সেখানে একই অনুষ্ঠানে গোলাম মাওলা রনির সাথে আপনারা দেখে থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এই জিল্লুর রহমান ডেকেছিল এই গোলাম মাওলা রনি এবং খালেদ মহিউদ্দিনকে আত্মপক্ষ সমর্থনের জন্য। সেখানে সে যে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করছে, একটা সন্ত্রাসও এরকম বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করে না, ঠিক হাসানুল হক ইনুর মতো সেও কিন্তু জাসদ করত। সর্বশেষ আত্মপক্ষ সমর্থনের একটা লজিক সে হয়তো বুঝেছে তার এই দেশে আর গ্রহণযোগ্যতা নাই। খালেদ মহিউদ্দিন বুঝতে পারছে তাকে কেউ পাত্তা দেয় না। সে সবসময় বলে, গালাগালি করে, কমেন্টসে খুব গালাগালি করে, খুব গালাগালি করে। এই গালাগালি আওয়ামী লীগের সময়ে আরও ভয়ঙ্কর রূপে গালাগালি করত, বিশ্রী ভাষায় গালাগালি করতো যেগুলো উল্লেখযোগ্য নয়। তখন খালেদ মহিউদ্দিন কিছু বলতো না। এখন খালেদ মহিউদ্দিন বলছে কেন? খালেদ মহিউদ্দিন হেরে গেছে, এই কারণে সে এটা বলছে। যদি জিতার পক্ষে থাকতো তাহলে বলতো। এই 8টি কারণে খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়েছে। তাই এই ঘোষণার মাধ্যমে বলছে, আমি কারো দালাল না, আমি শুধু কাজ করছি। সে এটা বুঝাতে চায়, একটা ন্যারেটিভ তৈরি করতে চায় সে কারোর পক্ষের না, আসলে সে চিরকারই দালাল। আপনারা খেয়াল করলে দেখবেন, মনে আছে কিনা, সে সালমান এফ রহমান এবং ফরহাদ মোজারের একটা সাক্ষাৎকার নিছে। সেখানে সালমান এফ রহমান তাকে স্টুপিড বলেছে বারবার। যতবার সালমান এফ রহমান তাকে স্টুপিড বলছে ততবার তার মুখ চাঁদের মতো উজ্জ্বল হয়ে গিয়েছে। তো সে স্টুপিড, বেয়াদব, অসভ্য যতবারই খালেদ মহিউদ্দিন বলে, সালমান এফ রহমান বলে। কারণ কি? সালমান এফ রহমান তাকে বারবার বলতো তার অধীনে চাকরি করার সময়, আর ওই যে পয়সা দিত, এটা ওটা গিফট করতো, গাড়ি গিফট করতো। খালেদ মহিউদ্দিন সালমান এফ রহমান কিন্তু মারাত্মক গিফট করে। এই যে ইনসেপ্টার মালিক, চ্যানেল আইয়েরও একজন মালিক, সে তো বেক্সিমকোতে চাকরি করতো সালমান এফ রহমান কোম্পানিতে, তার নাম মুক্তাদির। সে যখন চলে আসে বেক্সিমকো ছেড়ে, আসার সময় তাকে একটা গাড়ি, পাজেরো গাড়ি, মিৎসুবিশি, নিশান, টয়োটা, আরেকটা ফ্ল্যাট দিয়েছিল। কারণ কি? তার টাকার অভাব নাই, সে শেয়ার বাজার এই সেই জায়গা থেকে সে টাকা উপার্জন করে। সালমান এফ রহমান এই খালেদ মহিউদ্দিনকে এভাবে দিত। তো সেই খালেদ মহিউদ্দিনকে সালমান এফ রহমান স্টুপিড বলে, আর মানুষ দালাল বললে কুত্তার মতো চিল্লাই উঠে। এটা একটা বিস্ময়কর বিষয়। তবে এটা তার একটা ভং। সাক্ষাৎকার সে নিতে পারুক আর না পারুক, একটা ভং সে ধরে ফেলেছে। আরেকটা বিষয় দেখবেন, বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান তাকে ডাকে। কারা ডাকে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠানগুলোর নাম কি, কাদের সাথে সে বক্তৃতা দেয়, কাদের সাথে কথা বলে, কারা তাকে আবার জেনারেলাইজ করার চেষ্টা করছে। মাইন্ড ইট, বাংলাদেশের সাধারণ মানুষ তাকে ঘৃণা করে। সবাই অনেক ভালো থাকবেন, আমার ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।